এই গল্প আমাদের উচ্চাকাঙ্ক্ষা, শর্টকাট আর আর অলৌকিক শক্তির সাথে চুক্তির এক অন্ধকার জগতে নিয়ে যাবে। আর শুরুতেই একটা কথা বলে রাখা ভালো, এটা কিন্তু কোনো সাধারণ ভূতের গল্প নয়। তাই হ্যাঁ, এই গল্পের একেবারে কেন্দ্রে আছে যক্ষিণী, পৌরাণিক কাহিনী আর লোককথার এক বেশ জটিল চরিত্র। যক্ষিণীদের প্রায়শই প্রকৃতি এবং ধনসম্পদের রক্ষক হিসেবে দেখা হয়। আচ্ছা, এদের উপাসনা করে অসীম শক্তি বা সম্পদ লাভ করা সম্ভব বলেও মনে করা হয়। কিন্তু এর পথটা অত্যন্ত বিপজ্জনক। সামান্য একটা ভুলেও সাধকের জীবন শেষ হয়ে যেতে পারে। তার মানে আমরা যখন সূর্যকান্তের গল্পটা দেখব তখন শুধু তার লোভ নয়, বরং সে কোন আগুনের সাথে খেলছিল সেটাও আমাদের বুঝতে হবে। একদম। চলুন তাহলে একদম শুরু থেকে ধরা যাক। সূর্যকান্তের এই বিপজ্জনক পথে পা বাড়ানোর কারণটা কি ছিল? সে তো ছিল এক হোটেলের সাধারণ ওয়েটার। ঠিক তাই। আর তার সমস্যা শুরুটাও ওখানেই। সে প্রতিদিন হোটেলের ধনী অতিথিদের দেখত, তাদের জীবনযাত্রা, তাদের ক্ষমতা, হ্যাঁ, তাদের বিলাসিতা। এই দেখাটা ধীরে ধীরে তার মধ্যে এক তীব্র আকাঙ্ক্ষার জন্ম দেয়। সে শুধু টাকা চাইছিল না, সে ওই জীবনটাই চাইছিল। আর যখনই কেউ খুব দ্রুত এমন জীবন পেতে চায় তারা প্রায়শই শর্টকাটের দিকে ঝুঁকে পড়ে। ঠিক, সূর্যকান্তের ক্ষেত্রে সেই শর্টকাটটা ছিল জুয়া। আর জুয়া তো একটা চোরাবালির মতো, প্রথমে হয়তো কিছুটা জেতার আনন্দ দেয়, কিন্তু তারপরেই একেবারে তলিয়ে নিয়ে যায়। ঠিক তাই হয়েছে ওর সাথে। প্রথমে কিছু টাকা জিতে ওর আত্মবিশ্বাস গেল বেড়ে। সে ভাবল, যাক, ধনী হওয়ার রাস্তাটা তাহলে পেয়েই গেলাম, আর চাকরিটাও ছেড়ে দিল। কিন্তু খুব দ্রুতই ভাগ্য তার সঙ্গ ছেড়ে দেয় এবং সে নাগপাল নামের এক কুখ্যাত ঋণদাতার কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার করে বসে। বাবা! আর এখান থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়। শুধু আর্থিক চাপই তো নয়, আমি যতদূর জানি নাগপাল তার প্রেমিকা নাতাশাকে ভয় দেখাতে শুরু করে। একদম। মানে তার নিজের ভুলের কারণে তার ভালোবাসার মানুষটাও বিপদে পড়ে গেল। হ্যাঁ, আর এই চরম হতাশার মুহূর্তেই কিন্তু সে অন্য কোনো পথের সন্ধান শুরু করে। যখন প্রথাগত সব রাস্তা বন্ধ হয়ে যায়, মানুষ তখন বিপজ্জনক সমাধানের দিকেও হাত বাড়ায়। সূর্যকান্তও তাই করেছিল। সে লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা কাটাতে শুরু করে, আর সেখানেই একদিন একটা ধুলো মাখা পুরনো বই খুঁজে পায়। বইটার পাতায় লেখা ছিল এক যক্ষিণীকে বশ করার পদ্ধতি, তার সব সমস্যার এক অলৌকিক সমাধান। এবার আসা যাক সেই সাধনার বিবরণে। একটা পুরনো বই, মাঝরাতে শ্মশানে সাধনা, ব্যাপারটা শুনতেই কেমন গা ছমছমে করে ওঠে, তাই না? পদ্ধতিটাও ছিল বেশ জটিল আর ভয়ঙ্কর। মাঝরাতে শ্মশানের সবচেয়ে পুরনো পিপল গাছের নিচে সম্পূর্ণ নগ্ন অবস্থায় একটা গণ্ডি কেটে এই সাধনা করতে হতো। কি কি লাগতো এর জন্যে? মদ, সুগন্ধি কাপড়, কয়লা, তেল, লাল চাল আর একটা কালো মুরগি। পরিবেশটা ছিল ভীতিকর, কুকুরের কান্না, প্যাঁচার ডাক। কিন্তু এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, যক্ষিণীর আবির্ভাবের আগেই সাধনাটা সূর্যকান্তের উপর মারাত্মক প্রভাব ফেলতে শুরু করেছিল। কি রকম প্রভাব? এটা ছিল তার মানসিক আর শারীরিক ধৈর্যের এক চরম পরীক্ষা। প্রথম সপ্তাহে কিছুই হলো না। সে তো হতাশ হয়ে পড়ল নিশ্চয়ই। খুবই। তার ওপর পোকামাকড়ের কামড়ে সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। সে প্রায় হাল ছেড়ে দেওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। উৎসটি এখানে খুব স্পষ্টভাবে দেখিয়েছে যে এই ধরনের শক্তি অর্জন কোনো সহজ কাজ নয়। এর জন্য সাধককে নিজের শরীর আর মনের সীমার বাইরে যেতে হয়। কিন্তু সে তো হাল ছাড়েনি। এই ব্যর্থতার পর সে আবার সাধনা শুরু করে। এরপর কি হলো? এরপর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সে অনেক মহিলার কণ্ঠস্বর শুনতে শুরু করে। একসাথে? হ্যাঁ, যা ধীরে ধীরে একটা মাত্র কণ্ঠস্বরে পরিণত হয় আর তাকে হুমকি দিতে থাকে, কেন এসব করছিস, আমি তোকে মেরে ফেলবো, চলে যা এখান থেকে। এটা তো ছিল তার সংকল্পের পরীক্ষা। অবশ্যই। শুধু কণ্ঠস্বর নয়, সে নূপুরের শব্দ শুনতে পাচ্ছিল, এমনকি পিঠের নখের আঁচড়ের অনুভূতিও হচ্ছিল। এত ভয় পাওয়ার পরেও সে সাধনা চালিয়ে গেল। তার মানে তার হতাশা আর লোভ ভয়ের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল। নিঃসন্দেহে। আর ৪১তম দিনে তার সাধনা অবশেষে সফল হয়। যক্ষিণী আবির্ভূত হয়। গল্পে তাকে কেমন দেখতে বলা হয়েছে? এক অপরূপ সুন্দরী নারী হিসেবে, কিন্তু তার সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর চুক্তি। সেই চুক্তিতেই আসা যাক। আমরা প্রায়ই শয়তানের সাথে চুক্তি বা কি বলে ফস্টিয়ান বার্গেনের কথা শুনি। সূর্যকান্তের চুক্তিটাও কি তেমনই কিছু ছিল? একেবারে ক্লাসিক ফস্টিয়ান বার্গেন। এই ধরনের চুক্তির মূল ভিত্তি হল অপরিসীম ক্ষমতা বা সম্পদের বিনিময়ে নিজের আত্মা বা স্বাধীনতাকে বিকিয়ে দেওয়া। এখানে যক্ষিণী হলো সেই সত্তা। হ্যাঁ, যে সূর্যকান্তকে সবকিছু দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু তার বিনিময়ে তার মনুষ্যত্ব আর স্বাধীনতাকেই কেড়ে নিতে চায়। শর্তগুলো কি ছিল? নিশ্চয়ই খুব সহজ ছিল না। শর্তগুলো ছিল ৪টে এবং প্রত্যেকটি ছিল অত্যন্ত কঠিন। ১ নম্বর, সূর্যকান্তকে কোনোদিন বিয়ে করা চলবে না, যক্ষিণীকেই স্ত্রীর মতো রাখতে হবে। আচ্ছা। ২, একজন স্বামীর মতোই তার সমস্ত ইচ্ছা পূরণ করতে হবে। ৩,
প্রতি রাতে তার সাথে বসে কাঁচা মাংস এবং মদ খেতে হবে। 1 মিনিট, প্রতি রাতে কাঁচা মাংস আর মদ, এটা তো শুধু একটা শর্ত নয়, এটা তাকে ধীরে ধীরে মানে অমানুষ বা তার স্বাভাবিক জগৎ থেকে বিচ্ছিন্ন করে ফেলার একটা প্রক্রিয়া মনে হচ্ছে। চমৎকার একটি পর্যবেক্ষণ। ঠিক তাই, এটা তাকে তার মানবিক সত্তা থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা উপায়। আর চতুর্থ শর্তটা? চতুর্থ শর্তটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। সূর্যকান্ত অন্য কোনো মহিলাকে নিয়ে ভাবতে পারবে না, এমনকি স্বপ্নেও না। যদি সে এমনটা করে তাহলে সেই মহিলার তৎক্ষণাৎ মৃত্যু হবে। এটা তো একটা অসম্ভব শর্ত। কোনো মানুষের পক্ষে কি নিজের চিন্তাকে এভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? মনে হচ্ছে এই চুক্তিটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সূর্যকান্ত ব্যর্থ হতে বাধ্য হয়। হতে পারে এটা যক্ষিণীরই একটা চাল ছিল। হয়তো, কিন্তু চরম হতাশার বশে সূর্যকান্ত কোনো কিছু না ভেবেই এই চুক্তিতে রাজি হয়ে যায়। আর তার ফলও সে হাতে নাতে পায়। রাতারাতি তার জীবন বদলে যায়। বিশাল বাড়ি, দামি গাড়ি, এমনকি একটা কারখানার মালিকও হয়ে যায়। নাগপালের ঋণ শোধ করে এসে নাতাশাকেও রক্ষা করে। আপাতদৃষ্টিতে তার সব স্বপ্ন পূরণ হয়ে গিয়েছিল। কিন্তু এখানেই গল্পটা একটা মনস্তাত্ত্বিক মোড় নেয়, তাই না? সে যা চেয়েছিল তার সবই পেয়েছিল, কিন্তু সে কি সুখী ছিল? বিলকুল না। আর এটাই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। সে এক অদ্ভুত শূন্যতা অনুভব করতে শুরু করে, ঠিক যেমনটা সে গরিব অবস্থায় করত। এটা একটা ক্লাসিক মনস্তাত্ত্বিক ফাঁদ। একদম। মানুষ ভাবে যে তারা বস্তুগত জিনিস চায়, কিন্তু আসলে তারা চায় সেই জিনিসগুলো তাদের যে অনুভূতি দেবে বলে মনে করে, যেমন সম্মান, নিরাপত্তা, সুখ। সূর্যকান্ত সেসব জিনিসগুলো পেয়েছে, কিন্তু ভয় আর পরাধীনতার কারণে সেই অনুভূতিগুলো পায়নি। তার সম্পদ তাই একটা ফাঁপা খোলিসের মতো ছিল। তার মানে তার এই নতুন জীবনটা একটা সোনার খাঁচার মতো হয়ে দাঁড়িয়েছিল। শুধু সোনার খাঁচা নয়, এক ভয়ঙ্কর মৃত্যুফাদও বটে। গল্পে উল্লেখ আছে, একবার এক পার্টিতে একজন মহিলা তার সাথে কথা বলতে এগিয়ে এসেছিল। আর সঙ্গে সঙ্গে সেই মহিলা রহস্যময়ভাবে মারা যায়। সূর্যকান্ত বুঝতে পারে তার এই ক্ষমতা শুধু তার জন্যই নয়, তার আশেপাশের মানুষদের জন্যও বিপজ্জনক। সে যা চেয়েছিল তা পেলেও নিজের স্বাধীনতা পুরোপুরি হারিয়ে ফেলেছিল। আর এই সময়েই তার অতীত ফিরে আসে। তার প্রেমিকা নাতাশার কথা মনে পড়তে শুরু করে। হ্যাঁ, আর এটাই ছিল তার পতনের সূচনা। এই ঐশ্বর্য আর ক্ষমতার মাঝে সে তার সাধারণ জীবনটাকে মিস করতে শুরু করে। নাতাশার সাথে রাস্তায় দাঁড়িয়ে গোলগাপ্পা খাওয়া, ছোট ছোট মুহূর্তে সেই আন্তরিক আনন্দ, যা তার নতুন সম্পদ দিয়ে কেনা সম্ভব ছিল না। কখনোই না। সে বুঝতে পারে যে সে যা অর্জন করেছে তার চেয়েও অনেক বেশি মূল্যবান কিছু সে হারিয়ে ফেলছে। যে যক্ষিণীকে সে নিজে ডেকে এনেছিল, সেই এখন তার কাছে কারাগার মনে হতে লাগলো। সে কি এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল? সে চেষ্টা করেছিল। সে যক্ষিণীকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাকে প্রত্যাখ্যান করে। কিন্তু সে ভুলে গিয়েছিল যে এই ধরনের শক্তিকে একবার আহ্বান করার পর তাকে এত সহজে প্যাক করা যায় না। ফল হলো ভয়াবহ। কি হয়েছিল? যক্ষিণীকে প্রত্যাখ্যান করার পরিণতি ছিল দ্রুত এবং বিধ্বংসী। প্রথমে তার কারখানায় আগুন লেগে যায়, তার সমস্ত সম্পদ নষ্ট হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা তখনও বাকি ছিল। নাতাশা? হ্যাঁ, সে পাগলের মতো ছুটে নাতাশার বাড়িতে যায় তাকে সাবধান করতে। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তা তার পুরো পৃথিবীটাকেই ধ্বংস করে দেয়। কি দেখেছিল সে? নাতাশা ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছে, মৃত। আর সেই ঘরেই দাঁড়িয়ে আছে যক্ষিণী, শান্তভাবে তাকে দেখছে। বাবা! এটা ছিল সূর্যকান্তের ভুলের চূড়ান্ত পরিণতি। যে মানুষটিকে রক্ষা করার জন্য সেই পথে নেমেছিল, তার চুক্তি ভাঙার কারণে সেই মানুষটিকেই সে হারালো। সে শুধু তার টাকাই হারায়নি, তার ভালোবাসাকেও হারিয়েছে। এই ঘটনার পর তো সূর্যকান্তের মানসিক অবস্থা পুরো ভেঙে পড়ার কথা। ভেঙে পড়ার চেয়েও ভয়ঙ্কর কিছু হয়েছিল। সে শুধু অপরাধবোধে ভুগছিল না, আক্ষরিক অর্থেই যক্ষিণীর দ্বারা প্রতিনিয়ত তাড়া খাচ্ছিল। সে নাতাশার মৃতদেহকে তার সাথে কথা বলতে দেখত। কি ভয়ঙ্কর! যক্ষিণীর কণ্ঠ তাকে ক্রমাগত ভালোবাসো বলে যন্ত্রণা দিত। সে ভয়ঙ্কর বিভ্রমের শিকার হতো। যেমন স্বপ্নে দেখত তার আঙ্গুলে পেরেক ঠুকে দেওয়া হচ্ছে, কিন্তু ঘুম থেকে উঠে দেখত কিছুই হয়নি। এই মানসিক অত্যাচার তাকে একেবারে শেষ করে দিচ্ছিল। আর এই কারণেই শহরের সবচেয়ে ধনী ব্যক্তিটি রাস্তায় ভিখারির জীবন বেছে নেয়। ঠিক তাই। সে নিজের বাড়িতে ফিরতে ভয় পেত, কারণ তার বাড়িটা এখন আর তার ছিল না, ওটা ছিল যক্ষিণীর। এই ঘটনা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। এই ধরনের উপায়ে অর্জিত ক্ষমতা আসলে একটা কারাগার, কোনো রাজ্য নয়। কিন্তু সে তো হাল ছাড়েনি। তার সেই বইটার কথা মনে পড়েছিল, তাই না? মুক্তির কোনো উপায় কি সেখানে লেখা ছিল? এটাই ছিল তার শেষ আশা। সে ভাবে যদি যক্ষিণীকে ডাকার পদ্ধতি বইতে থাকে, তাহলে তাকে তাড়ানোর উপায়ও নিশ্চয়ই থাকবে। সে লুকিয়ে নিজের বাড়ির বেসমেন্টে ঢোকে,
বইটি খোঁজার জন্য। কিন্তু তার ভাগ্য দেখুন, যক্ষিণী সেটাও হতে দেয়নি। বেসমেন্টে আগুন লেগে যায় এবং বইটি তার চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়। তার শেষ আশাও শেষ হয়ে যায়। শুধু তাই নয়, এই ঘটনায় তার নিজের মুখও পুড়ে যায়। তার মানে পালানোর আর কোনো রাস্তাই খোলা ছিল না? কোনো রাস্তাই না, সে পুরোপুরি ফেঁসে গিয়েছিল। চূড়ান্ত হতাশায় সে একটি চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু সেটাও ব্যর্থ হয়। হ্যাঁ, গাড়ির চালক আকাঙ্ক্ষা নামের এক মহিলা সময় মতো ব্রেক করে তাকে বাঁচিয়ে নেয়। আকাঙ্ক্ষা, এই চরিত্রটি কি গল্পের মোড় ঘুরিয়ে দেয়? হ্যাঁ, আকাঙ্ক্ষা এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। সে সাধারণ কেউ ছিল না, সে ছিল একজন প্যারানর্মাল বিশেষজ্ঞ। সে সূর্যকান্তের পুরো গল্পটা শুনে এবং তাকে একটি সমাধানের পথ দেখায়। কি পথ? সে তাকে রামনগরের জঙ্গলে থাকা এক সাধকের কথা বলে, যিনি নিজেও একসময় এক যক্ষিণীকে বশ করেছিলেন এবং হয়তো সূর্যকান্তকে মুক্তির উপায় বলতে পারবেন। কিন্তু একটা সমস্যা ছিল। একটাই সমস্যা ছিল, সেই সাধককে শুধুমাত্র অমাবস্যার রাতেই পাওয়া যায়। তাহলে সূর্যকান্তকে পরবর্তী অমাবস্যার জন্য অপেক্ষা করতে হলো। সেই জঙ্গলের যাত্রা নিশ্চয়ই সহজ ছিল না, বিশেষ করে যখন এক শক্তিশালী যক্ষিণী তাকে আটকাতে চাইছে। যাত্রাটা ছিল অত্যন্ত বিপজ্জনক। জঙ্গলে ঢোকার পরই একটা চিতাবাঘ তাকে আক্রমণ করে। কিন্তু সে তো বেঁচে যায়। হ্যাঁ, কোনোভাবে বেঁচে যায় এবং পরে বুঝতে পারে যে ওটা আসলে যক্ষিণীর তৈরি একটি বিভ্রম ছিল, তাকে ভয় দেখিয়ে তাড়ানোর জন্য। অনেক বাধা পেরিয়ে অবশেষে শেষেই সাধকের দেখা পায়। সেই সাধক তাকে কি বললেন? তার ভুলের কারণটা কি তিনি ব্যাখ্যা করতে পারলেন? সাধক তাকে দেখেই তার মূল ভুলটা ধরে ফেলেন। তিনি বলেন, সূর্যকান্ত দুটো বড় ভুল করেছে। প্রথমত, সে কোনো গুরু ছাড়া এই সাধনা করেছে, যা অত্যন্ত বিপজ্জনক। আর দ্বিতীয়ত, তার উদ্দেশ্য ছিল শুদ্ধ স্বার্থপর লোভ। সাধক ব্যাখ্যা করেন যে যক্ষিণীর সাধনা বিভিন্ন রূপে করা যায়, মা, বোন বা প্রেমিকা রূপে। প্রেমিকা রূপটি সবচেয়ে শক্তিশালী, বিপজ্জনক এবং বন্ধনকারী, কারণ এই সম্পর্কটা আদান প্রদানের। সূর্যকান্ত ঠিক সেই রূপটিকেই বেছে নিয়েছিল। তাহলে এর সমাধান কি? যে বন্ধনে সে একবার জড়িয়ে পড়েছে, তা থেকে কি মুক্তি সম্ভব? সমাধান ছিল, কিন্তু সেটাও ছিল আরেকটা কঠিন সাধনা। সাধক তাকে বলেন তাকে আবার ৪১ দিনের সাধনা করতে হবে। আবার? হ্যাঁ, তবে এবার উদ্দেশ্য হবে ভিন্ন। তাকে যক্ষিণীকে মাতৃরূপে আহ্বান করতে হবে এবং তার কাছে সম্পদ বা ক্ষমতার বদলে মুক্তি চাইতে হবে। কিন্তু এটা তো একটা সরাসরি সংঘাতের মতো। তার প্রেমিকারূপী যক্ষিণী নিশ্চয়ই চাইবে না যে সে অন্য কোনো রূপে যক্ষিণীকে ডাকুক। ঠিক ধরেছেন। সাধক তাকে সাবধান করে দেন যে তার বর্তমান যক্ষিণী এই নতুন সাধনা ভাঙার জন্য সবকিছু করবে। এটা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। দ্বিতীয় সাধনাটি কেমন ছিল? আগেরবারের চেয়েও কি বেশি ভয়ঙ্কর? অনেক অনেক বেশি ভয়ঙ্কর, কারণ এবার তাকে শুধু বাইরের ভয় নয়, ভেতরের প্রলোভনের সাথেও লড়তে হয়েছে। সে কানের কাছে ঘণ্টার বিকট শব্দ শুনতে পেত, যা থেকে তার কান দিয়ে রক্ত বের হতো। কি সাংঘাতিক! তার মনে হতো কেউ যেন তার বুকে দাঁত বসিয়ে দিচ্ছে। প্রেমিকারূপী যক্ষিণী তার সামনে এসে তাকে নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করত। কিন্তু এবার সূর্যকান্ত স্থির ছিল। হ্যাঁ, নাতাশার মৃত্যুস্মৃতি তাকে শক্তি যোগাচ্ছিল। সে জানত এবার ব্যর্থ হলে তার আর কোনো আশা থাকবে না। তাহলে ৪১তম দিনে কি হলো? সে কি সফল হয়েছিল? হ্যাঁ, ৪১তম দিনে মাতৃরূপী যক্ষিণী আবির্ভূত হন। তার রূপ ছিল শান্ত এবং সৌম্য। সূর্যকান্ত তার কাছে সম্পদ বা ক্ষমতা চায়নি, সে কেঁদে তার কাছে মুক্তি প্রার্থনা করে। আর মাতৃরূপী যক্ষিণী? তিনি তার ইচ্ছা পূরণ করেন এবং তাকে প্রথম যক্ষিণীর ভয়ঙ্কর বন্ধন থেকে মুক্ত করেন। অবশেষে সূর্যকান্ত মুক্ত হল। গল্পের শেষটা কিভাবে হয়? সে কি তার হারানো সম্পদ ফিরে পায়? না, আর এখানেই গল্পটি তার নৈতিক বৃত্ত সম্পূর্ণ করে। সূর্যকান্ত তার পুরনো সাধারণ জীবনে ফিরে যায়। সে আবার সেই হোটেলেই ওয়েটারের কাজ নেয়? একদম। গল্পটি শেষ হয় তার সম্পদ ফিরে পাওয়ার মাধ্যমে নয়, বরং এক সাধারণ জীবনে শান্তি খুঁজে পাওয়ার মাধ্যমে। সে আকাঙ্ক্ষাকে বিয়ে করে, যে নারী তাকে নতুন জীবন দিয়েছিল। তাহলে এই গল্প থেকে আমাদের জন্য মূল বার্তাটা কি দাঁড়ালো? গল্পটি একটি খুব স্পষ্ট এবং কঠোর সতর্কবার্তা দেয়। লোভের বশবর্তী হয়ে শর্টকাট রাস্তা ধরলে তার পরিণতি বিনাশকারী হয়। উৎসটি বারবার জোর দিয়ে বলেছে যে এই ধরনের সাধনা গুরু ছাড়া বা সঠিক উদ্দেশ্য ছাড়া কখনোই করা উচিত নয়, কারণ একটি ভুলের চরম মূল্য চুকাতে হতে পারে। সূর্যকান্তকে তার ভুলের জন্য তার ভালোবাসা এবং মানসিক শান্তি দুটোই হারাতে হয়েছিল। ঠিক। এটা সত্যিই এক শক্তিশালী সতর্কমূলক কাহিনী। কিন্তু সবকিছুর শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। কি প্রশ্ন? গল্পটি তো আমাদের একটি অলৌকিক সমস্যার অলৌকিক সমাধান দেখালো, কিন্তু যদি আমরা একটু অন্যভাবে ভাবি। কিভাবে?
যদি এমন হয় যে আসল যক্ষিণী কোনো বাহ্যিক শক্তি ছিলই না, বরং সেটা ছিল সূর্যকান্তের নিজের ভেতরে লাগামহীন লোভ, তার উচ্চাকাঙ্ক্ষা আর অপরাধবোধের একটা রূপক। বাহ! যদি তার প্রথম সাধনাটা হয় তার লোভের কাছে আত্মসমর্পণের প্রতীক, আর দ্বিতীয় সাধনাটা মানে ওই সাধনাটা যদি হয় সেই স্বার্থপর কামনাকে শান্তি ও মুক্তির প্রার্থনায় রূপান্তরিত করার ৪১ দিনের এক তীব্র মানসিক সংগ্রাম। এটা একটা অত্যন্ত উত্তেজক ভাবনা। অর্থাৎ পুরো গল্পটাই হয়তো এক ব্যক্তির নিজের ভেতরের শয়তান এবং ঈশ্বরের মধ্যেকার লড়াই। সেক্ষেত্রে গল্পটা আর শুধু লোককথা থাকে না, আমাদের প্রত্যেকের জীবনের এক রূপক হয়ে ওঠে। হয়তো আমাদের সবার মধ্যেই এক সূর্যকান্ত বাস করে, যে শর্টকাটে সবকিছু পেতে চায়। আর এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, সেই পথের শেষে সম্পদ থাকলেও শান্তি নেই, শান্তি আছে মুক্তির সাধনায়।